নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন, শনি তো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি। এতদিন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ছিল, এবার চলে আসছে হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এই জানুয়ারি মাসের 20 তারিখে। এবং আঠারোই মে 18ই মে আবার শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে যাবে হচ্ছে রেবতী নক্ষত্রে। তো আজকে উত্তরা ভাদ্রপদ নিয়ে বলবো যে উত্তরা ভাদ্রপদে নিজের নক্ষত্রে শনি কীরকম প্রভাব দিবে এই মকর রাশিকে, কোন দিক থেকে লাভবান হবে মকর রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং কোন বিশেষ কাজ যে কাজগুলোতে সফলতা নিয়ে আসবে, আর এমন কি কাজ রয়েছে যে কাজ করা উচিত না, সমস্ত কিছুই আজকের আলোচনাতে তুলে ধরবো। অনুষ্ঠানটা শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই আস্ট্রো এস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতদূর আসতে পেরেছি একমাত্র আপনাদের প্রেম ভালোবাসার বিনিময়ে, না তো আমার মতন হাজার হাজারটা জ্যোতিষী ইউটিউবে রয়েছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতিই হচ্ছে শনিদেব। তো শনিদেব এতদিন পূর্বা ভাদ্রপদে ছিল, এবার উত্তরা ভাদ্রপদে চলে এসছে। উত্তরা ভাদ্রপদ গ্রহ যখন যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রকে প্রভাবিত, মানে সেই নক্ষত্রের গুণ কিন্তু উঠে আসে, এবং রাশির অধিপতিই হচ্ছে স্বয়ং শনিদেব। তো রাশিকে প্রভাবিত করবে নক্ষত্রের গুণ দিয়ে, এবং শনি যে সমস্ত কারক সেই সমস্ত জিনিসকে, মানে সেই সমস্ত জিনিস প্রভাব ফেলবে এই সময় রাশির উপরে। তো সবার প্রথম শনি হচ্ছে কি ন্যায়ের কারক, ন্যায়ের দেবতা, কর্মফল দাতা। শনি মানে হচ্ছে সেবা, শ্রম। শনি মানে দায়িত্ব, কর্তব্য, ধীর গতিতে চলা, কোনো সময় উত্তেজিত না হয়ে নিজের কাজকে ধৈর্য ধরে করে চলা, সেই জিনিসকে বোঝায়। অসীম ধৈর্য শক্তি শনি থেকে বোঝায়। তো শনি এগুলোর কারক। এবার যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ, সেই উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র। গ্রহ যখন নিজের নক্ষত্রে আসে, সেই নক্ষত্রের মানে নিজের বলে বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ এই সময়কালে শনি যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের কী গুণ রয়েছে, যেই গুণটা এখন কিন্তু এই মকর রাশির মধ্যে বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশিকে। এবং মকর রাশি যদি বুঝে নিতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট সহায়ক হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে। শনি তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘর মানে পুরুষার্থ, পরাক্রম, এই জিনিসগুলো বোঝাচ্ছে। কর্মক্ষেত্রে নিজেকে যথেষ্ট পুরুষার্থ পরাক্রম করেই কিন্তু এগিয়ে যেতে হবে। কিন্তু শনি যে নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রের গুণকেও সাথে নিয়ে চলতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে। তো শনির যে তৃতীয় দৃষ্টি, সেটা কিন্তু পড়ছে তৃতীয় ঘর বৃষ রাশিতে। দৃষ্টিগুলো যথেষ্ট ভালো পড়ছে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে, এটা শুক্রের রাশি, শুক্রদেবের রাশি। এটা কিন্তু ভালো ঘর, সন্তানের ঘর, তারপরে শিক্ষার ঘর, সরকারি বেসরকারি কর্মের ঘর। কারণ যে কোনো কাজ করতে গেলে যে সাধারণ জ্ঞান, যে জ্ঞান দ্বারা কোনো কাজ হবে, যে কোনো সমাজে যে কোনো কাজ করতে গেলে জ্ঞানের প্রয়োজন। সেই জ্ঞানের ঘর এই হচ্ছে পঞ্চম ঘর। যে কোনো কাজ করতে গেলে কিন্তু জ্ঞানের প্রয়োজন হয়। আর জ্ঞানের ঘরের সপ্তম ঘরই হচ্ছে লাভের ঘর। যে কর্ম করে যে লাভ উপার্জন, সেটাই কিন্তু এর সপ্তম ঘর পড়ে, যেটা হচ্ছে একাদশ ঘর। আর বর্তমানে শনি কিন্তু অবস্থান করছে একদম তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে শনি কারক হয়, মনের ইচ্ছা পূরণ করে। কিন্তু কখন পূরণ করবে? যখন শনি যে জিনিসগুলো বুঝাচ্ছে সেই জিনিসগুলো অক্ষরে অক্ষরে পালন করবে মকর রাশি, সেই সময় অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর শনি কিন্তু দিতে এসছে যে নক্ষত্রের কথা বলছি, এই নক্ষত্র কিন্তু জাতা নক্ষত্র না। এই নক্ষত্র মানে কি বলবো, যে বর্ষণে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে ওঠে, অর্থাৎ যে বর্ষণে গাছপালা বেড়ে ওঠে, যে বৃষ্টি, যে জলধারা, সেই জিনিসকে বোঝাচ্ছে। অর্থাৎ এটা এতটাই সমৃদ্ধিশালী নক্ষত্র যে জীবনকে এগিয়ে নিয়ে যাবে, একটা নতুন দিশা দিবে। শনি তো এটাই চায়, এবং যেটা দিবে সেটা স্থায়ী দিবে, অস্থায়ী দিবে না। শনির যে প্রত্যেকটা দৃষ্টির মধ্যে বিশেষ গুরুত্ব থাকে। তৃতীয় দৃষ্টি, তারপরে সপ্তম দৃষ্টি, এই যে সপ্তম দৃষ্টি পড়ছে, এই দৃষ্টিটা তো যথেষ্ট ভালো দৃষ্টি। কারণ ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে শনিদেবের। তো শনিদেবের ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে, ভাগ্যের ঘরের সপ্তম ঘরই হচ্ছে তৃতীয় ঘর। তো কি ভাগ্যের কানেকশন হয়, যার জন্য এটাকেও শিষ্যের ঘর হিসাবে বলা হয়, যে গুরু শিষ্য। গুরু হচ্ছে নবম, আর তার সপ্তম দৃষ্টি যে পড়ছে তৃতীয় ঘরে, এই যেখানটাতে যোগাযোগ জিনিসটা, কানেকশন জিনিসটা উঠে আসে গুরুর সাথে। এবং তৃতীয় ঘরে যে শনি অবস্থান করছে, তৃতীয় ঘর থেকে অনেক কিছু বোঝায়, অনেক কিছু। ছোট ভাই বোনদের সম্পর্ক, দরকারি ডকুমেন্টেন্সি কাগজপত্র, সমাজে পরিচিতি, উঠা বসা, যাত্রা, এগুলো বুঝায়। তারপরে মিডিয়া সেক্টর, যোগাযোগ, ইলেকট্রনিক্স, অনেক কিছু বুঝায়। আসবাবপত্র বুঝায়। গুরুর সাথে সম্পর্ক, শিষ্যের সম্পর্ক বুঝায়। তার সাথে সাহায্য জিনিসটাকে বুঝায়, যে কারোর পাশে দাঁড়ালাম, সাহায্য করা, এই জিনিসগুলোকে বুঝাচ্ছে। তার সাথে আবার সম্পর্ক জিনিসটাও উঠে আসে, বৈবাহিক সম্পর্ক, এই জিনিসটা উঠে আসে, বিবাহের সম্পর্ক চলে আসা, এগুলো জিনিসও কিন্তু বুঝায় এই তৃতীয় ঘর থেকে। এছাড়া আনুষঙ্গিক আরও অনেক কিছু বুঝায়।
তো শনির এই সপ্তম দৃষ্টি যে করছে ভাগ্যের ঘরে, সেটাও কিন্তু কন্যা রাশি। তো ভাগ্যের ঘরকে রাশির অধিপতি দেখবে নিজের নক্ষত্রে অবস্থান করে, তো এটাও তো একটা ভালো যোগ। এবং তারপর শনির যে দশম দৃষ্টি সেটাও পড়ছে দ্বাদশ ঘরে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে। তো ধনু রাশিতে মানে ধনু রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ। তো সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল কিন্তু মোক্ষ ত্রিকোণের ঘর, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। অর্থাৎ ভাগ্যের যেরকম কানেকশন হচ্ছে সেরকম দ্বাদশ ঘরের কানেকশন হচ্ছে। অর্থাৎ এই গোচরেও কিন্তু একটা ঈশ্বরীয় শক্তির একটা প্রভাব লক্ষণীয় হবে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি তো চরম ভালো ভূমিকায় রয়েছে। যে কোনো দিশা যতই বিপদ আপদ আসুক, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান। আমি একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম মকর রাশিকে নিয়ে, বলেছিলাম যে ষষ্ঠ ঘরে গুরুর অবস্থান হলে যতই বিপদ আপদ আসুক, যত কিছু হয়ে যায় জীবনে, ভাগ্যের পরিহাস হোক আর যা ইচ্ছা তাই যাক, একটা না একটা দিশা পাবে, দিশা অবশ্যই থাকবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো দেবগুরু বৃহস্পতি এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো কর্মের ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি। শনি যে ঘরে উচ্চ হয়ে যায় তুলা রাশিকে দেখছে। তো শনি যেরকম তৃতীয় দৃষ্টি দিয়ে বিশ্ব রাশিকে দেখছে, পঞ্চম ঘর শিক্ষা দীক্ষা সমস্ত কিছু, সেরকম দেবগুরু বৃহস্পতি শনির আবার মূল ত্রিকোণ রাশি, কর্মের মূল ত্রিকোণ রাশি বলছি, উচ্চ রাশি কর্মের ঘর তুলা রাশিকে দেখছে। সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে ধনু রাশিকে, এবং দেখছে আবার শনিরও মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরে তো আবার রাহু অবস্থান করছে। তো এই যে অবস্থানগুলো শনি, রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি, এই অবস্থান, এটা তো যথেষ্ট ভালো অবস্থান এখন বর্তমানে এই মকর রাশির ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনিতে কেতু অবস্থান করছে, যেটা হচ্ছে অষ্টম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি। এরপরে 29শে মার্চ আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করবে। তো এর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, এই মাসেই দিব। আগে থেকে কেতুকে নিয়ে বুঝাতে হবে। এই জিনিসগুলো যথেষ্ট ভালো অবস্থান বর্তমানে, কিন্তু যে নক্ষত্র অবস্থান করবে সেই জিনিস কিন্তু উঠিয়ে নিয়ে আসবে এবার এই সময়কালে শনি। আগে বললাম যে শনি মানে কি, যে শনি মানে দায়িত্ব, কর্তব্য, শ্রম, আলস্য ত্যাগ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো জিনিস। আবার যেই ঘরে বসে যে পুরুষার্থ, পরাক্রম, সেই জিনিসগুলোকে বুঝাচ্ছে শনি, যে সময় তোমার দায়িত্ব কি, তোমার সমাজের প্রতি তোমার কি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তোমাকে কিন্তু পালন করতে হবে। যে শনি যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে, এই তৃতীয় ঘরে, সন্তানের ঘরে, শিক্ষা দীক্ষার ঘরে, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যে পড়ছে, এটার দায়িত্ব কি বুঝাচ্ছে, এই পঞ্চম তৃতীয় ঘরে যে দৃষ্টিটা পড়ছে। তো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, শিক্ষার প্রতি তোমার দায়িত্ব, শনি থেকে তো সেবা বুঝাচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের অর্থের অভাবে কাগজপত্র, বই, খাতাপত্র এগুলো কিনতে পারে না, তাদের খাতাপত্র, বই দিয়ে সাহায্য করো। তো শনি মানে শ্রম, সেবা, তাহলে সেবা দিয়েও তো শনিকে প্রসন্ন করা যায়। তো বউ, এটা তো উপাচারের মধ্যে বলে দিলাম প্রথমে। তো যাই হোক, শনি যে নক্ষত্রটা পাচ্ছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্র হচ্ছে আমাদের 26তম নক্ষত্র, জ্যোতিষশাস্ত্র এটা বলছে। এবং এর যে বিস্তার হচ্ছে 332.20 থেকে 346.40 পর্যন্ত ব্রহ্মাণ্ডের বিস্তার। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধিশালী নক্ষত্র, জীবনের সমৃদ্ধি নিয়ে আসে এই নক্ষত্র। এই নক্ষত্রকে দিয়ে বুঝায় একটা স্থিরশীলতা। আমরা যখন কোনো কাজ করি তার আগে তো কারো কাছ থেকে তো ডিসিশন নেওয়ার প্রয়োজন করি, যে বাড়ির গার্জেন। কারণ কি, গার্জেন জীবনে অনুভূতি বা অভিজ্ঞতা তাদের বেশি, তো তাদের কাছ থেকে সেই জিনিসটা অভিজ্ঞতা নিতে হবে। তো সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে এখানটাতে, যে কোনো কাজ করতে গেলে তোমাকে আগে বিশ্লেষণ করতে হবে। তুমি হুটহাট করে ডিসিশন নিয়ে নিলা, সেটা চলবে না। তোমাকে ধীর মস্তিষ্কে প্ল্যান করে চলতে হবে। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় ক্যালকুলেটের নক্ষত্র। এরা ম্যাথামেটিক্স, অঙ্ক বিভৎস হয়, জীবনকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসে। যে কোনো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা থাকে, চোখ বন্ধ করে বলে দিবেন যে হিসাব, ম্যাথামেটিক্স, ক্যালকুলেট, সারাটা জীবন ক্যালকুলেট, হিসাবের মধ্যে নিয়ে চলে আসবে। সমাজ এদেরকে মনে রাখে, এদেরকে কুলদীপক বলা হয়, এদের কর্মের জন্য এদের সমাজকে মনে রাখে। তো এই জিনিসটা, উপলব্ধিটা কার থাকে, বাড়ির গার্জেনের তো বেশি উপলব্ধি থাকে। জীবনটাকে সে অনুভব করেছে কিভাবে চলতে হবে, তার জ্ঞানে, তার পরামর্শতে চললেই তো তখন এগিয়ে যাওয়া যায়। সেই জিনিসকে বুঝাচ্ছে কিন্তু এই নক্ষত্র। এই নক্ষত্র কিন্তু সেই রকমই নক্ষত্র, যে মানে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে যেরকম গুরুজনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কিন্তু সেই নক্ষত্র এটা এমনই একটা নক্ষত্রের মেন জিনিস হচ্ছে বিশ্লেষণ করার ক্ষমতা প্রচণ্ড থাকে। এবং এরা আবেগে বশীভূত হয়ে কোনো রকম ডিসিশন নিবে না, যে ডিসিশনটা নিবে সেটা একদম পাকাপোক্ত ডিসিশন নিবে। তো সেই জিনিসই বুঝাচ্ছে যে যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমাকে করতে হবে। তৃতীয় ঘর হচ্ছে কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘর। তুমি কাগজপত্রকেই গুরুত্ব দিলে না জীবনে, তো তোমাকে তো ধাক্কা খেতেই হবে। তো শনি তো ওটাই বুঝাচ্ছে যে যে কাজটা করবা সেই কাজটা তোমাকে মেনটেন করে করতে হবে। যে কোনো কাগজপত্র জায়গাটাকে তোমাকে সবার প্রথম মেনটেন করতে হবে, পাই টু পাই তোমাকে হিসাব করে রাখতে হবে। আগে বললাম ক্যালকুলেট, তাহলে এই নক্ষত্র হচ্ছে এটাই। এবার এই নক্ষত্রে যে মানে দেবতা, তিনি হচ্ছেন অহির্বুধন না, কোমরের নিচের অংশ সাপের মতন আর উপরের অংশ দেবতার মতন। একে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে, ওয়াটার অফ স্নেক।
জলের মধ্যে থাকে। তো শেষ নাগের সাথে তো শ্রীহরি বিষ্ণু শেষ নাগের উপরেই কিন্তু শয়ন করে। তো যে সাপের শেষ নাগের উপর যে শয়ন করছে, তাহলে সে কি রকম তপস্যাতে রয়েছে যে স্বয়ং ভগবান তার উপর শয়ন করছে, তো তাকে মানে কি রকম স্থিরভাবে থাকতে হচ্ছে সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে তোমার কাজ তোমার দেরিতে হলেও তুমি সাকসেস পাবা, কিন্তু তোমাকে সঠিকভাবে করতে হবে। তোমাকে মেডিটেশন অর্থাৎ ঈশ্বরের প্রতি যে একটা যে নিজেকে উৎসর্গ করে দেওয়া, ভগবানের প্রতি ধর্মের প্রতি যে একটা আস্থা, সেই জিনিসগুলো এবং ধর্মের প্রতি যে তোমাকে সেবা, সেই জিনিসগুলো এই সময়কালে বেশি উঠাচ্ছে। এবং শনিতে এগুলোই চাই, শনিতে এগুলোই চাই যে যে কর্ম করবে সে ধর্মপথে থেকে কর্ম করবে, অধর্মের পথে থেকে কেন করবে। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে। এই নক্ষত্র এরা পেশারে কোনো কাজ করতে চায় না, এবং এদের সামনে যদি কোনো বেআইনি কিছু কাজ হয় তার কিন্তু আবার প্রোটেস্টও করে দেয়। এই নক্ষত্রের 4টি চরণই পড়ে এই মীন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব, আর রাশিটা পড়ে গেছে দেবগুরু বৃহস্পতির রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞান, আর শনির হচ্ছে কর্ম, আর শনির হচ্ছে ধৈর্য, এই জিনিসগুলো সমন্বয় হয় এই নক্ষত্রে। এরা মানে এতটাই সৌভাগ্যশালী। আর এই নক্ষত্রের পুরুষ যেরকম সৌভাগ্যশালী, সেরকম কিন্তু স্ত্রী নারীরাও হয় সৌভাগ্যশালী। মানে অন্নপূর্ণার মতন, মা অন্নপূর্ণার সাথে এদের তুলনা করা হয়েছে যে এরা যে গৃহে যাবে সেই গৃহে কিন্তু বিশেষ উন্নতি ঘটায়। এবার এই নক্ষত্রে যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াটার অফ স্নেক। এবং তার সাথে যে মানে যে পুরুষার্থের কথা বলেছে সেটা কিন্তু কাম, অর্থাৎ নিজের মনের ইচ্ছাকে পূরণ করাবে কিন্তু এই শনিদেব। এই সময়কালে নিজের মনের ইচ্ছাকে পূরণ করাবে, কিন্তু তোমাকে শনির মতন হয়েই চলতে হবে। এবং যে গণ দিয়েছে সেটা কিন্তু মনুষ্য গণ। এই এই অহির্বুদনা বলছি, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে মানে যে পুরুষার্থ পরাক্রম করবে, সেই পুরুষার্থ পরাক্রমই কিন্তু সফলতা নিয়ে আসবে। কিন্তু পুরুষার্থ পরাক্রম করতে হবে একদম সঠিকভাবে, হিসাব বহির্ভূত নয়। যে কোনো কাজ করতে গেলে তোমাকে সবার প্রথম ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলোর উপর তোমাকে মূল্যায়ন করতে হবে। কাউকে কোনো কিছু বলার আগে 10 বার ভেবে চিন্তে বলতে হবে, বিশ্লেষণ করেই বলতে হবে। এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে গাই গরু, এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আউল পেঁচা, এবং যে তত্ত্ব সেটাও কিন্তু আকাশ তত্ত্ব, এবং শনি হচ্ছে কি বায়ু তত্ত্ব। এবং তার সাথে যে দেবতার কথা বলা হয়েছে, সে মানে যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু শ্রীহরি বিষ্ণুকে বলা হয়েছে। এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু নিম গাছকে বলা হয়েছে। তো নিম গাছ কি করে? অক্সিজেন ফিল্টার, এটাই তো করে, এই জিনিসগুলোই তো করে। তো যাই হোক, এই নক্ষত্রের শনিদেবের অবস্থান বিভিন্ন দিক থেকে উন্নতির জোয়ার নিয়ে আসবে, ভাগ্যের যথেষ্ট বৃদ্ধির সহায়ক হবে। এই সময়কালে সরকারি বেসরকারি এবং যেই কর্ম করুক সেই কর্মে একটা স্থায়িত্ব আসবে, এবং যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মেই কিন্তু হবে উন্নতি, তবে কি ধর্মপথে থেকে, অধর্মের পথে থেকে নয়। এবং এই সময়কালে ঈশ্বরের উপর একটা বিশেষ আস্থা জন্মাবে এই মকর রাশির। খুবই ভালো নক্ষত্র, কিন্তু কোনো রকম কোনো কাজ বেআইনি পদ্ধতিতে বা কাউকে ঠকিয়ে, কারোর সাথে ছলচাতুরি করে এই নক্ষত্রে কোনো সময় এগোনো উচিত না। এটা কিন্তু শনির নক্ষত্র, এটা কিন্তু মকর রাশিকে বুঝতে হবে। খুবই ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির রাশির মীন রাশিতেই পড়ছে এই নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র। এই নক্ষত্রে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উপকৃত হবে। মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা অ্যাডভাইজার হিসেবে যারা কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। মেডিটেশন, তারপর যোগ ব্যায়াম, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার দিক যথেষ্ট ভালো উঠে আসছে। পিতার এই সময়কালে যথেষ্ট সাপোর্টও পাবে। এই সময়কালে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতির যোগ, এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোর উন্নতি হবে। অর্থাৎ যেই কর্মই করুক সেই কর্মেই কিন্তু একটা উন্নতির বর্ষণ আসছে। তবে চলতে হবে কিন্তু ধর্মপথে, অধর্মের সঙ্গ নেওয়া কিন্তু চলবে না। এই কাজগুলোতে যে সমস্ত স্থির কাজ, যে বাড়ির ভিত স্থাপন করা, জায়গা জমি সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজ, ইনভেস্ট জনিত যে কোথাও একটা দীর্ঘকালীন ইনভেস্ট করে দেওয়া, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে। আর কোন কাজ করা যাবে না সেটা হচ্ছে গন্ডগোল, অশান্তি, ঝুর ঝামেলা, এগুলো কিন্তু করা যাবে না। আহির্বুদন না, এটা কিন্তু মানে মেডিটেশনের এবং স্থির, এক কথায় বলতে গেলে। অর্থাৎ এই সময়কালে যে কর্ম করবে এই মকর রাশি, সেই কর্মে কিন্তু যথেষ্ট স্থায়িত্ব নিয়ে আসবে। যে একটা স্থায়িত্ব, যে কোথাও একটা কোনো কন্ট্রাক্ট সাইন হয়ে গেল, কারণ এটা ডকুমেন্টেন্সির ঘর, এবং তার দৃষ্টি পড়ছে সেই নবম ঘরে, সরকারি ঘরে। অর্থাৎ কোথাও একটা কোনো ডকুমেন্টেন্সি সাইন হলো বা একটা কোথাও চুক্তি হলো, তো সেই চুক্তি কাজগুলোতে স্থিরতা থাকবে, যে একটা দীর্ঘকালীন চুক্তি হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ প্রাপ্তি, কিছু একটা কর্মক্ষেত্রে বড় জিনিস প্রাপ্তি হয়ে যাওয়া, যেটাতে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু নির্ভর করবে। যে কোথাও এমন একটা চুক্তি সাইন হলো
বা কোথাও একটা এমন যে মহাজনের সাথে দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ ছিল না, সেই জায়গাটাতে এমন যোগাযোগ হলো যেটা দীর্ঘস্থায়ী হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে। কর্মের নতুন দিশা পেয়ে যাওয়া, এইগুলো জিনিস কিন্তু বোঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। যাই হোক, উত্তরা ভাদ্রপদের যে 4টি চরণ, তার যে নবাংশ, এগুলো আলোচনা করলে অনেক দূর চলে যাবে নবাংশগুলো নিয়ে বললে। তো যাই হোক, এরকম প্রভাব। তবে এই সময়কালে বিশেষভাবে বলবো যেন ধর্মপথে থেকেই কর্ম করেন। আপনারা সবাই ভালো থাকেন। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তবে আরও একটি কথা, যে যাদের জন্মকুষ্ঠিতে শনির প্রভাব খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ শনি কিন্তু নিজের নক্ষত্রে আসছে, নিজের নক্ষত্রে গ্রহ যথেষ্ট ভালো ফল দেয়। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।